স্বাগত অন্য পক্ষে। আমি ইশরাত জাহান উর্মি আছি আপনাদের সাথে। নারীর অধিকারের সংগ্রাম বা নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা হয় এই অনুষ্ঠানে। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন, আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কি চেহারায় আছে, অন্য পক্ষ তা খুঁজে দেখে। 2রা এপ্রিল ছিল বিশ্ব অটিজম দিবস। অটিজম যে কোনো রোগ নয়, শিশুর বিকাশজনিত সমস্যা, সেটা বুঝতে আমাদের সময় লেগেছে। এখনো অটিজম বলতেই গ্রামের অনেকেই আক্রান্ত শিশুকে পাগল মনে করে থাকেন। এই ধরনের শিশুরা অতিরিক্ত জেদি, নিজেকে সকলের থেকে বিচ্ছিন্ন করে রাখা বা গুটিয়ে রাখার মানসিকতা সম্পন্ন হয়ে থাকে। এই শিশুদের মায়েদের যুদ্ধ হয় অন্য সাধারণ শিশুর মায়েদের থেকে আলাদা। পরিবার এবং সমাজ তাদের জন্য তৈরি করে অনেক প্রতিবন্ধকতা। কন্যা শিশু অটিজম আক্রান্ত হলে তাদের জন্য আরও কিছু বিপদ বাড়তি থাকে। আজ কথা বলবো অটিজম বৈশিষ্ট্যের সন্তানের মায়ের যুদ্ধ এই বিষয়ে। সঙ্গে আছেন অটিজম বৈশিষ্ট্যের শিশুর মা নিশাদ রেজওয়ানা খান এবং ফেইথ বাংলাদেশের অটিস্টিক শিশুদের থেরাপিস্ট হুমায়রা উম্মে শায়লা। আপনাদের দুজনকে স্বাগত। 2রা এপ্রিল গেল অটিজম দিবস। আমরা প্রথমে আসলে একটু অভিজ্ঞতা শুনতে চাই। এই কয়েকদিনই আমরা চেষ্টা করেছি বিভিন্নভাবে অটিজম বিষয়টিকে বুঝতে, জানতে। আমরা আসলে কথা বলবো মায়েদের যুদ্ধটা নিয়ে, কিন্তু আপনাদের অভিজ্ঞতাই একটু শুনতে চাই। ধন্যবাদ শুরুতে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমাদের যেহেতু স্পেশাল বাচ্চা, আমাদের যুদ্ধটা আসলে প্রতি মুহূর্তে অন্যদের থেকে আলাদা। আমরা সবাই স্বপ্ন দেখি 8-10টা বাচ্চার মতো আমাদের বাচ্চাটাও স্বাভাবিকভাবে বেড়ে উঠুক, সবার মতো মিশুক, এবং আমাদের লেখাপড়া করে তারা একটা নির্দিষ্ট অবস্থানে গিয়ে পৌঁছাক। বাট যেভাবে হোক, আনফর্চুনেটলি যেটাই হোক, আমরা যখন জানতে পারি আমাদের বাচ্চাটা স্পেশাল, সেটা মেনে নেওয়াটা আমাদের জন্য আসলে খুবই কঠিন একটা ব্যাপার। তখন মনে হয় যে মাটি ফাঁকা হয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে কিছু। আমাদের অনেক রকম কথা শুনতে হয়, যেহেতু অটিজমের বাচ্চারা নিজেদের ভেতরে ঢুকে থাকে, নিজেদের একটা জগতের মধ্যে থাকে, ওরা কিন্তু মিশতে পারে না অন্যের সাথে। তো আমাদেরকে অনেক সময় শুনতে হয় যে আমরা হয়তো বাচ্চাদেরকে মানুষের সঙ্গে মিশতে দিচ্ছি না, আমাদের কারণেই বাচ্চারা মিশছে না, যে কী শেখাচ্ছি অন্যের সঙ্গে মিশছে না। এটা খুব কষ্টের একটা ব্যাপার। তারপরে আমরা বিভিন্ন রকমের ভাবে, যেহেতু আমরা স্কুলিংয়ে জানতে পারছি, ডাক্তাররা আমাদের স্কুলিংয়ের জন্য বলছেন, প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছি, আমরা থেরাপিস্টদের কাছ থেকে থেরাপি নিচ্ছি, সেখান থেকে বাচ্চারা ডেভেলপ করছেন। এবং ওখানে গিয়ে আমরা আমাদের যে মানসিক যন্ত্রণাটা, সেটা অনেকটা রিলিফ করতে পারি। প্রথম প্রতিবন্ধকতাটা কোথা থেকে আসে? আমরা বলছি যে পরিবারের কথা বলছি, আমরা সমাজের কথা বলছি, কোথা থেকে আসলে আসে বলে প্রথম যেটা, সেটা অবশ্যই সেটা পরিবার থেকে। সমাজ জানবে পরে। আমরা ঘরে যখন থাকি, ঘরের মানুষগুলোই দেখে যে আমার বাচ্চা যে প্রবলেমটা ছিল, কথা বলতো না, 2 বছর হয়ে গেছে, বাচ্চারা যেরকম স্বাভাবিকভাবে কথা বলে, ও সেটা বলতো না, একটা একটা করে ওয়ার্ড, খুব রেয়ার, আব্বা, আম্মা, দাও, নাও, হ্যাঁ, না। তার কমিউনিকেশন ঠিক আছে, তাকে সোশ্যালাইজেশন যেটা, হ্যাঁ, সেটাও ঠিক আছে, কিন্তু আমরা তো নর্মাল, আমরা অন্য প্রবলেমগুলো বুঝি না। তারপর যখন ডাক্তারের কাছে নিয়ে আমাদের 2 বছর বা 2.5 বছর হয়ে গেছে, এখনো বাচ্চাটা অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে, ওরা কিন্তু সেভাবে কথা বলছে না, কমিউনিকেট করছে না, কোনো সমস্যা কিনা। আমরা কিন্তু যেতে চাইনি প্রথমে, আমার বাচ্চা ঠিক হয়ে যাবে, অনেকে দেরি করে কথা বলে, ঠিক হয়ে যাবে। কিন্তু তারপরে যখন গেলাম, তখন ওনারা আমাদেরকে বোঝালেন যে হ্যাঁ, এই প্রবলেমগুলো হয়। ওই মুহূর্তে পরিবারের সবাই কিন্তু এটা অ্যাকসেপ্ট করতে পারেন না। আর যখন আমরা বাইরে বের হই, যখন দেখছে বাচ্চাটা অন্য বাচ্চা থেকে একটু আলাদা, তখন আমাদের বলতে হচ্ছে, ভাই, আমার বাচ্চাটা কথা বলছে না। যখন জিজ্ঞেস করছে বা হাঁটতে যাচ্ছে, কারোর সাথে ধাক্কা লেগে গেল, এটা অনিচ্ছাকৃত, একটা হতেই পারে, রাস্তার মধ্যে হঠাৎ করে বসে পড়লো, কিংবা তখন হয়তো সমাজটা জানবে, কিন্তু শুরুতে কিন্তু পরিবারের লোকগুলোই জানবেন, এবং ওনারা হয়তো এটা অ্যাকসেপ্ট করবে। স্বাভাবিক, আমরা যেহেতু এটা জানি না, অ্যাকসেপ্ট করাটা আমাদের জন্য। কিভাবে প্রতিক্রিয়া দেখায় আসলে? এটা শুরুতে যেটা বলেছিলাম আমি, যে হয়তো মা তাকে মিশতে দিচ্ছে না কারোর সঙ্গে, শুরুতে এটা হচ্ছে। এবং যারা, আমি হচ্ছে হাউসওয়াইফ, বাচ্চাকে নিয়ে সারাক্ষণ থাকি, আমাকে সেটা বলা হয়েছিল যে তুমি হয়তো কারোর সঙ্গে মিশতে পারো না, তুমি আনসোশ্যাল, মিশতে পারছো না, বাচ্চাকে মেশাতে চাচ্ছ না। আসলে কিন্তু তা না, এটা হচ্ছে ও নিতে পারছে না,
প্রথম সমস্যা এটা যে আমি কাউকে মিশতে দিচ্ছি না কারোর সঙ্গে, মায়ের আমি উপরে আমার ওই ভেতরে রাখছি, আমি কারোর বাইরে কারোর সঙ্গে মিশতে দিচ্ছি না, রিলেটিভদের বাসায় যাচ্ছি না, ওদের সঙ্গে কথা বলাচ্ছি না, মেশাচ্ছি না, খেলতে দিচ্ছি না, ব্যাপারটা তা কিন্তু একদমই না। আমাদের এই কথাগুলো শুনতে হয়। আর যারা চাকরিজীবী মা তাদেরকে শুনতে হয় তোমার চাকরি করছো সেজন্য তোমার বাচ্চাটা এরকম ভেতরে ঢুকে আছে, কারোর সাথে মিশতে পারছো না, ঠিক মতো টেক কেয়ার করছো না। তার মানে দুই মায়েরই আসলে সমস্যা দোষ একদম, আছে, একদম। যারা হ্যাঁ, সব দোষ মায়ের। মায়ের। আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আচ্ছা, একজন আপনি যে কাজটি করেন অটিস্টিক মানে অটিজম আক্রা বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদেরকে নিয়ে, আপনার কাজ করার অভিজ্ঞতা থেকে বলেন সেই বাচ্চাদের কথা এবং আসলে যে সমস্ত মায়েরা সন্তানদেরকে নিয়ে আসেন, বাবারা কতখানি আসেন আর মায়েরা কতখানি আসেন, আমি সেটিও একটু আসলে জানতে চাই। আচ্ছা, ব্যথা যার ঘাস শুকানোর ইচ্ছাও কিন্তু তার থাকে। তো আসলে সবচেয়ে বেশি ওনার কথা ধরে যদি আমি বলি যে উনি বললেন সবাই মাকেই দোষারোপ করছে বেশি, যে সবকিছুর জন্য আসলে মার উপর কথাগুলো চলে আসছে। তো একটা বাচ্চাকে নিয়ে কিন্তু সেশনে আমাদের 99% মাই আসেন। এখন বাবারা কাজ করছেন আমি সেটা বলছি না, কিন্তু 99% মা আসেন। তো সেক্ষেত্রে মাদের আসার পার্সেন্টেজ অনেক বেশি থাকছে। আর আমাদের অভিজ্ঞতা থেকে যদি বলি, মারা যখন সেশনে আসেন আমরা প্রতিটা বাচ্চাকে ইন্ডিভিজুয়ালি অ্যাসেসমেন্ট করি, বাচ্চার সমস্যা অনুযায়ী আমরা প্ল্যান করি, সেই অনুযায়ী তাদেরকে আমরা ইন্টারভেনশন দিচ্ছি। এবং মা যখন আসেন আমরা মাকে কিন্তু সেশনে ইনক্লুড রাখি, কারণ একটাই যে একটা মা কিন্তু সেই সাবজেক্টে বা আমাদের সাবজেক্টগুলোতে সে কিন্তু স্পেশালিস্ট না, কিন্তু টেক কেয়ার করতে হচ্ছে কিন্তু বাসায় তাকেই। সে যেহেতু স্পেশালিস্ট না, সে যদি স্কিলগুলো না জানে তাহলে কিন্তু বাসায় সে বাচ্চাকে সেই ট্রিটমেন্টগুলো দিতে পারবে না বা সে কাজগুলো সে করাতে পারবে না। তো সেই জন্যই আমরা মাকে ইনক্লুড রাখছি এবং মাকে হাতে কলমে শিখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি বাসায় পরবর্তীতে কাজগুলো করবেন, কিভাবে বাসায় আপনি বাচ্চাকে হোম এনভায়রনমেন্টে হোম ইকুইপমেন্ট দিয়েই আপনি কিভাবে বাচ্চাকে কাজ করাতে পারেন। এবং মারা যখন আসেন ওনারা অবশ্যই কাজের খাতিরে ওনারা অবশ্যই ওনাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেন, যে ফ্যামিলিতে ওনাদের কি ধরনের প্রবলেম হচ্ছে, ফ্যামিলি কতটা ওনাদেরকে দোষারোপ করছে। এমনকি দেখা যাচ্ছে যে তাদের কনজুগাল লাইফেও একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। তাদের দাদা দাদি বা নানা নানির কথা বলছেন যে হয়তো সুস্থ বাচ্চা, যাদের দুটো বাচ্চা আছে, সুস্থ বাচ্চাটা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকছে, কিন্তু এর প্রতি যে তাদেরকে অনেক বেশি সহনশীল হওয়া দরকার, তার প্রতি একটু মনোযোগী হওয়া দরকার, সেক্ষেত্রে কিন্তু ওনারা অনেকটা পিছিয়ে থাকছেন বা বুঝতেই পারছেন না আসলে ওর সাথে কিভাবে যোগাযোগটা করবেন, কমিউনিকেশনটা কিভাবে করবেন। তো সেক্ষেত্রে আমরা একটা ডায়েরি মেনটেন করি আমাদের সেশনে। সেই ডায়েরিতে আমরা প্রতিদিনের কাজগুলো আমরা লিখে দিচ্ছি যে কি কি কাজগুলো করছি এবং কি কি কাজগুলো বাসায় করাতে হবে। সো একটা মায়ের জন্য কিন্তু এটা অনেক বড় হেল্প হচ্ছে যে অনেক কাজের ব্যস্ততায়, পরিবারের এত মানে কাজের ব্যস্ততায় কিন্তু উনি ভুলে যাচ্ছেন যে হয়তো বাসায় গেলে ভুলে যাবেন আমার থেরাপিস্ট আমাকে কি বললো, আমার ডক্টর আমাকে কি বললো, বাসায় কি কাজ করাতে হবে। তো সেই জন্য আমরা ডকুমেন্টেশন করে দিই, এবং যেন সেটা শুধু মা না, বাবা বলেন, দাদা দাদি বলেন, যে কারো ক্ষেত্রেই কেন এটা যেন তাদেরকে হেল্প করে পরবর্তীতে। আমি ঠিক এই যেখানে শেষ করলেন হুমায়রা, সেখান থেকে শুরু করতে চাই আপনার কাছে যে পরিবারের অন্য সদস্যরা ঠিক কতখানি হেল্পফুল এরকম একটা বিষয়ে। মানে উনি যেহেতু বললেন যে না 99% মাই আসেন, হ্যাঁ অনেক মা তো কর্মজীবীও আছেন, কিন্তু নিশ্চয়ই সেই কর্মজীবী মাটিও শিশুটিকে নিয়ে আসেন যতটা না বাবা নিয়ে আসেন। মানে এটাও তো একটা সামাজিক দৃষ্টিভঙ্গি যে সন্তানের কোনো একটা সমস্যা হওয়া মানে সেখানে মাকে ইনভলভ হতে হবে, বাবা অত ইনভলভ না হলেও চলে, মানে এরকম একটা দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের আছে। সেক্ষেত্রে পরিবারের অন্য সদস্যরা, মানে শুধু বাবা বা দাদা দাদি না, আরো যেই চাচা ফুপু খালা মামা, এদের এনগেজমেন্টটা কেমন দেখেন বা এরা কিরকম হেল্প করে আপনার কি মনে হয়? শুধু আপনি না, আপনি তো নিশ্চয়ই এই কমিউনিটির আর অনেককেই চেনেন, ফলে সেই অভিজ্ঞতাগুলো নিশ্চয়ই আপনি বলতে পারবেন। অবশ্যই আমাদের যেটা হয় প্রথমে কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করতে সমস্যা হতো, কিন্তু এখন যখন আমরা এটা জানছি, আমরা আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলাচ্ছি, এখন ওনাদের ভেতরে সচেতনতা এসেছে, ওনারা এখন যথেষ্ট হেল্প করার চেষ্টা করেন। অনেক বেশিরভাগ ক্ষেত্রে বাবারা এতটা সময় দেন না, এবং যেহেতু সোজা বাচ্চার সঙ্গে থাকেন না, ওনারা থাকছেন না, ওনারা বাচ্চাদের ডেভেলপমেন্টগুলো চোখে পড়ছে না, ওনাদের বুঝতে পারছে না বাচ্চাদের যে আসলে কোন ডেভেলপমেন্ট হচ্ছে।
তবে যখন ওনাদেরকে আমরা এটা বুঝিয়ে বললাম তখন ওনাদের কাছ থেকে পজিটিভ পাওয়া যাচ্ছে, বেশ সাপোর্ট পাওয়া যাচ্ছে পজিটিভলি। এবং যেটা সত্যি কথা, বাড়ির প্রত্যেকটা মানুষ সাহায্য করছে। এবং সবচেয়ে বেশি ভালো লাগে ঘরের থেকে আমরা যখন বাইরে যাই, বাইরের লোকরা আমাদেরকে আরো বেশি সাপোর্ট দিচ্ছে। আর স্কুলে যাওয়ার কারণে আমাদের প্রেশারগুলো আমরা শেয়ার করতে পারছি, প্রবলেমগুলো, এবং সেখান থেকে আমরা আমাদের কে কীভাবে হ্যান্ডেল করছি, কার ফ্যামিলি কীভাবে নিচ্ছে, কার বাবা বা বাড়ির কে, সেখান থেকে আমরা পজিটিভগুলো নিয়ে বাসায় শেয়ার করছি। ওনারা আমাদেরকে সত্যি সাপোর্ট করছেন। অনেকে সাপোর্ট করতে পারছেন না, স্বাভাবিক, এটা হয় না, সবার সেই সচেতনতা এখনো পৌঁছায় নাই, যে বোঝার ব্যাপারটা অনেকেরই আসে নাই। এবং সেই মারা না ভীষণ রকমের ডিপ্রেস থাকে তারা। আমাদের আমি যে কয়টা মাকে দেখেছি তাদের মধ্যে অনেকেই সুসাইড করতে চান। মানে পরিবারের এই চাপটা, মানে যেটা প্রথমে বলেছিলাম যে মানসিক চাপটা কিন্তু দেখা যায় না, ওটা তো বোঝাতে পারছি না আমরা, তো অনেকেই সুইসাইড করতে চান। কিন্তু আমরা যখন একজনকে একজনের সঙ্গে কথা বলি এক জায়গায়, স্কুলে যখন আসি বা যখন থেরাপিতে যাই, তখন আমাদের এই প্রবলেমগুলো যখন আমরা শেয়ার করি, তখন আমরা একজন অন্যজনকে কাউন্সিলিং করি। মানে একজন স্বাভাবিক বাচ্চার মায়ের সঙ্গে যতটা না আপনার বন্ধুত্ব হবে, একজন স্পেশাল চাইল্ডের মায়ের সঙ্গে তার থেকে বেশি বন্ধুত্ব হবে। মানে আমি বলবো বন্ধুর থেকে বেশি কিছু যদি হয়। আমরা একটা ফ্যামিলি, আমরা প্রতিদিন স্কুলে আসার জন্য, যাওয়ার জন্য আমরা মুখিয়ে থাকি, কবে সকালটা হবে আমরা যাব, ফোন করি, আপনি কি যাচ্ছেন আজকে? মানে ওইখানেই আপনাদের সমস্ত শেয়ারিং। ওখানে গেলে আমরা হাসি, আমাদের ভেতরে মনে হয় না আমাদের কোনো যন্ত্রণা আছে। স্কুলটা আমাদের খুবই সাপোর্টের একটা জায়গা। আমি একটা বিরতির সময় পৌঁছে গেছি, বিরতি থেকে ফিরে এসে হুমায়রা আপনার কাছে আরো কিছু প্রশ্ন নিয়ে ফিরবো। একটা বিরতি নিয়ে আজ কথা বলছি অন্য পক্ষে অটিজম বৈশিষ্ট্যের সন্তানের মায়ের যুদ্ধ এই বিষয়ে হুমায়রা উম্মে সালমা, ইনচার্জ অকুপেশনাল থেরাপি ইউনিট, ফেইথ বাংলাদেশ, এবং নিশাদ রেজাউনা খান, অটিজম আক্রান্ত শিশুর মা, সঙ্গে আছেন আমাদের। আপনারা সঙ্গে থাকুন, বিরতির পর ফিরছি। আবার স্বাগত। অন্য পক্ষে কথা বলছি অটিজম বৈশিষ্ট্যের সন্তানের মায়ের যুদ্ধ। স্টুডিওতে সঙ্গে আছেন একজন অটিজম বৈশিষ্ট্যের শিশুর মা নিশাদ রেজাউনা খান এবং ফেইথ বাংলাদেশ অটিস্টিক শিশুদের থেরাপিস্ট হুমায়রা উম্মে শায়লা। হুমায়রা, একটা প্রশ্ন আপনার কাছে ছিল, তার আগে আমি একটু আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে প্রায় 16,44,608 জন এরকম শিশু, সব মিলিয়ে, শুধু স্পেশাল চাইল্ডটা বা অটিস্টিক আক্রান্ত না, সব মিলিয়ে আমাদের দেশে এই মুহূর্তে আচ্ছা। আপনি যদি একটু আমাকে বলেন যে কন্যা শিশুর ব্যাপারটা আমি একটু জানতে চাই। মানে ছেলে শিশু যেই যুদ্ধটা, সেটিকে যেভাবে আপনারা থেরাপি দেন বা যেভাবে তৈরি করেন, কন্যা শিশুর যুদ্ধটা বোধহয় আর একটু বেশি, কারণ কিছুদিন মানে একটা বয়স পরে তার পিরিয়ড হয়, সেটি সে ম্যানেজ করতে পারে না। মানে ওই যুদ্ধটাকে আরো একটু আলাদা রকম কিনা? অবশ্যই আমি খুব জোর দিয়ে বলবো, অবশ্যই এটা আলাদা রকম। কারণ একটা সবারই আসলে একটা পিউবার্টি টাইম যায়, কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে তার যে একটা ফিজিক্যাল চেঞ্জ আসে, তার মেন্টাল একটা চেঞ্জ আসে, তার সব কিছুর একটা চেঞ্জ আসে, সেটার সাথে আমাদের নর্মাল চাইল্ডরাও কিন্তু অনেক সময় খাওয়াতে তাদের প্রবলেম হয়ে যায়, যে কিভাবে আমার জীবনে নতুন কিছু আসলো, সেটাকে আমি অ্যাকসেপ্ট করব কিভাবে, সেটাকে আমি কিভাবে কন্টিনিউ করব। মানে আমি একটু আপনাকে থামাই, এই সময় তো একটা সাধারণ কন্যা শিশুই অনেক রকমের মেন্টাল মানে স্টেজের মধ্যে দিয়ে যায়, স্ট্রেস এবং স্ট্রেস দুটোর মধ্যে দিয়ে কিন্তু যায়। আর সেখানে যখন একজন স্পেশাল চাইল্ড হয়, তখন সে যখন বুঝতেই পারে না অনেক কিছু, তখন তো তার যুদ্ধটা আরো একটু বেশি হয়। সেক্ষেত্রে যেমন প্যারেন্টসরা সবাই বলেন যে ওই বয়সটাতে আমি কি করব, বা অনেকে হয়তো বাচ্চার বয়স 10-12 বছর হয়ে গেছে, এখন আমি কি করব। সেক্ষেত্রে আমাদের সেশনেই প্রথম থেকেই যখন দেখছি যে বাচ্চার বয়স 4-5 হয়ে যাচ্ছে, তখন থেকেই প্যারেন্টসদেরকে অ্যাওয়ার করা, যে ওকে আগে থেকে অভ্যস্ত করে দেয়া যে ওর জীবনে এরকম একটা কিছু ঘটতে পারে। কারণ ওই সময়টা হঠাৎ করে যখন একটা স্ট্রেস আসে, ও কিন্তু সামলাতে পারবে না নিজেকে, ও বুঝতে পারবে না, তখন ও অনেক হাইপার হয়ে যায়, অনেক আরো বেশি ডিপ্রেশনে চলে যেতে পারে, অথবা আরো বেশি ইরিটেট হয়ে পড়ে। তো সেই জন্যই আগে থেকে ওদেরকে প্রিভেনশনে যাওয়া, যে ওকে প্রিপেয়ার করা, ওকে জানানো এই কন্ডিশন সম্বন্ধে। সে কতটুকু বুঝতে পারলো তার চেয়ে বড় কথা আসলে যখন ওদের সবকিছুতে প্র্যাকটিসের বিষয়, যখন আমি প্রতিনিয়ত তাকে এই জিনিসটার সাথে অভ্যস্ত করতে থাকবো যে হ্যাঁ তোমার জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে, তোমার জীবনে এমন একটা চ্যাপ্টার আসতে যাচ্ছে, তখন
কিন্তু তার ক্ষেত্রে হ্যাঁ একটা সে একটু ধারণা পাবে যে হ্যাঁ এরকম কিছু একটা ঘটলো, হয়তো আমার মা আমাকে যখন বলেছিল বা আমার পরিবারে কেউ যখন বলেছিল যে এরকম কিছুটা আসছে, তখন তারা আরেকটু ইজি হয় তাদের জন্য সেটাকে কোপ করাটা। পাশাপাশি শুধুমাত্র এই ব্যাপারটা ছাড়াও সেফটি অনেক বড় একটা ইস্যু মেয়েদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে অবশ্যই আছে, কিন্তু তারা যেহেতু অনেকে নন ভার্বাল হয়, অনেকে বোঝাতে পারে না, কমিউনিটিতে ফ্যামিলিতে সেফটি অনেক বড় একটা ব্যাপার। সো তাকে অবশ্যই প্রথম থেকেই গুড টাচ ব্যাড টাচ, কোনটা তোমার গুড টাচ কোনটা তোমার ব্যাড টাচ, সব সময় তাকে এই জিনিসটার ব্যাপারে কনসার্ন করা প্যারেন্টসদেরকে, যেন অবশ্যই ওই মুহূর্তে সে বাবা মাকে এসে বলতে পারে, বাবা মাকে জানাতে পারে, অ্যাটলিস্ট কোনো কিউ দিয়ে হোক, ভার্বাল না হোক নন ভার্বাল কিউ দিয়ে হোক, যে আমি কোনো ডিফিকাল্টিস ফেস করছি, কমিউনিটিতে চলতে গেলে আমি কোনো ডিফিকাল্টিস ফেস করছি। সো এই জিনিসটার ব্যাপারে অবশ্যই আগে প্যারেন্টসদেরকে আমরা কাউন্সিল করি, প্যারেন্টসদেরকে তাদেরকে জানিয়ে দিই যেন ওই স্টেজটাতে ওই সময় থেকে আগে থেকে বাচ্চাকে প্রিপেয়ার করে দেন উনি। আমি আবারও আসবো আপনার কাছে যে আসলে এই প্রিপারেশনের আরো কিছু ধাপ নিশ্চয়ই আছে, সেগুলো নিয়ে আমি জানবো। আপনার কাছে আবার আমি জানতে চাই নিশাত, যে শহরে থাকেন আপনি, শহরে একটা একক পরিবারে হয়তো থাকেন, গ্রামের চিত্রটার কথা আমরা ঠিক অতখানি কিন্তু আসলে জানি না। আমরা ছোটবেলায় বা আমাদের সময়ে আমরা যখন ছোট ছিলাম তখন আসলেই এরকম স্পেশাল চাইল্ডদেরকে আমরা পাগল মনে করতাম, হ্যাঁ, এবং বেঁধে রাখা, তাদেরকে বেঁধে রাখা, বাইরে যেতে না দেওয়া, এই ধরনের ব্যাপারগুলো ছিল। সেই সময় থেকে এখন এই মুহূর্তে আপনার মতো যে সমস্ত লড়াকু মায়েরা আছেন, কি মনে করেন কতখানি পরিবর্তন এসেছে বলে মনে করেন? আমার যতটুক অভিজ্ঞতা হয়েছে তাতে আমি দেখেছি, মানে আমার পরিচিত বা যারা আশেপাশে তার মধ্যে এখনো সেইভাবে ওনারা জানেন না, এখনো পৌঁছায় নাই ওখানে। কারণ আমাদের ঢাকার ভেতরে যারা শহরে তারাই অনেকে জানেন না, এবং হাইলি এডুকেটেড অনেকেই আছেন যারা শব্দটার সঙ্গে পরিচিত নন, অটিজম শব্দের সঙ্গে পরিচিত নন। সেখানে গ্রামে আমি পাইনি যে এই শব্দটার সাথে পরিচিত আছেন, ওখানে এখনো পৌঁছায় নাই। আমরা মানে যেহেতু আমি একজন ভুক্তভোগী মা, আমি যখন যাই তখন হয়তো আমি শেয়ার করি, আমি কিন্তু চুপচাপ থাকি না। আমাদের বেশিরভাগ মারা কিন্তু প্রকাশ করতে চায় না যে আমাকে সবাই দুর্বল ভাববে, আচ্ছা আমি অন্যকে জানাবো না আমার বাচ্চাটা এরকম। এখন আমাদের ভেতরে অনেক মারাই আছেন, কিন্তু আমি কিন্তু সেটা করছি না। আমি আমার পরিচিত সবাইকে জানাচ্ছি আমার বাচ্চাটা এরকম, এবং আপনাদের যদি এরকম থাকে তাদের সঙ্গে সময় দেন, এইভাবে এটাকে ডিল করেন। সবটা তো শুনবেন না, যে আমি একটা কথা বলি, সময় দেন, কথা বলেন প্রচুর, সবাইকে সাহায্য করতে বলেন, বাচ্চাকে যেন সময় দেয়, মিশে যেন সবাই, ও মিশতে পারবে না, এই কথাটা শুধু আমি বলেছি। যদি যে নিতে পারবে আমি বলবো সে আমার সঙ্গে আবার হয়তো যোগাযোগ করবে, কিন্তু বেশিরভাগ সময় নিতে চায় না, ঠিক হয়ে যাবে, অনেকে দেরি করে কথা বলে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আপনাদের লড়াইটা, আমার তো মনে হয় যে আপনাদেরও মাঝে মাঝে কাউন্সিলিং এর দরকার হয়। একটা সন্তানকে আপনি যখন এইভাবে করে গড়ে তোলেন, যেই পরিমাণ স্ট্রেসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়, তার ছিটে ফোঁটা আসলে আমরা বুঝতে পারবো না। তো সেই কাউন্সিলিংটার ব্যাপারে, মানে আমাদের দেশে তো নারীর শারীরিক স্বাস্থ্যই আমরা ঠিকঠাক মতো মানে অতটা সচেতন না, সেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে আর কে ভাবে? তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো মোকাবেলা কিভাবে করেন? মানে আপনারও যে একটা রিল্যাক্সের দরকার হতে পারে, আপনারও কারোর সাথে কথা বলতে ইচ্ছে করতে পারে, সেই বিষয়গুলো কিভাবে মোকাবেলা করেন? আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এটা হচ্ছে যে আমরা যখন আমি জানতে পারি আমার বাচ্চাটা এরকম, তখন তো স্বাভাবিকভাবে একদম মানে ভেতর থেকে মেনে নিতে পারছিলাম না যে কেন আমার সাথে, কেন আর 10টা বাচ্চার মতো কেন হলো না। আমাদেরকে স্কুলিং এর জন্য বললেন, স্পেশাল স্কুলে যাবেন। স্পেশাল স্কুলে যখন যাই, স্পেশাল এডুকেটর যারা আছেন, থেরাপিস্ট যারা আছেন, ওনারা আমাদেরকে ভীষণভাবে সাপোর্ট করেন। আমি আমার বাচ্চা কল্যাণী ইনক্লুসিভ স্কুল, প্রতিবন্ধী ফাউন্ডেশন, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন, মিরপুরে। আমি আমার টিচারদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি ওনাদের কৃতজ্ঞতা শেষ করতে পারবো না বলে। আমাদের প্রতি মুহূর্তে ওনারা আমাদের কাউন্সিলিং করেন। আমাদের ফেস দেখলে ওনারা বোঝেন কি হয়েছে, বাজিরাম্মু কি হয়েছে, আচ্ছা মনটা খারাপ কেন, ঠিক আছে কোনো ব্যাপার না। ওনারা আমাদের কাউন্সিলিং করেন, সাহস দেন, এবং বিভিন্ন রকমের সোশ্যাল প্রোগ্রাম স্কুলে হয়। প্রত্যেকটা প্রোগ্রাম আমাদেরকে পুশ করেন, অবশ্যই আপনারা আসবেন। বাচ্চার জন্য যতটুকু সোশ্যালাইজেশন দরকার, আপনাদের কিন্তু রিল্যাক্সের খুব দরকার, রিল্যাক্সেশনটা খুবই দরকার। ওনারা আমাদেরকে এমনভাবে শক্তি যোগান
ওইখান থেকে আমরা শক্তিটা পাই। আমাদের কাউন্সিলর বলেন, আমাদের টিচাররা বলেন, আমাদের থেরাপিস্টরা বলেন, প্রত্যেকে আমাদেরকে কাউন্সিলিং করেন। আর আর এই 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 যে টিচারদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছেন, এটা অনস্বীকার্য। এই কৃতজ্ঞতা পরিবারের লোকেদের প্রতি, মানে তারাও কি একইভাবে সেই কাউন্সিলিংটা দিতে পারেন, নাকি অনেক সময় সেখান থেকে সেই সাহায্যটা ঠিক সেইভাবে পান না? পেলে তো খুবই ভালো। মানে আমি কিছুতেই বলাতে চাচ্ছি না আপনাকে দিয়ে যে না পরিবার সেরকম না, অবশ্যই না। পরিবার থেকে অবশ্যই আমরা অনেক সাপোর্ট পাই, কারণ আমাদের ভেতর অনেকেই তো আছে বুঝতার। আমার বোন মেডিকেলে পড়াশোনা করেছেন, ও আমাদের সাপোর্ট দেয়। আমার ভাই, সে পড়াশোনা ভালো, হাইলি এডুকেটেড ওনারা আমাদের ভীষণ সাপোর্ট দেন। আমার হাজবেন্ড সময় পান না, কিন্তু সাপোর্ট দেন, তুমি যাও করো, ঠিক আছে সময়। উনি হয়তো ফাইন্যান্সিয়াল ভাবে সাপোর্ট দিচ্ছেন, কিন্তু আমাদের শারীরিকভাবে সময় দিতে পারছেন না, কিন্তু মেন্টালি সাপোর্ট দিচ্ছেন, যতটুকু হোক চেষ্টা করছেন। এবং আরো ব্যাপার হচ্ছে যে আমরা অনেকেই বলি শ্বশুরবাড়ির লোকদের কথাটা বলি, কিন্তু আমি দেখেছি, আমার ব্যক্তিগত ব্যাপার থেকে আমাদের বাচ্চাদের ভিতরে অনেকেই সাপোর্ট পাচ্ছেন। ওনারা নিজের বাড়ি থেকে তো পাচ্ছে, শ্বশুর বাড়ি থেকেও পাচ্ছে। এখন বলছি তো আমরা এই যে আমার 3 বছরের স্ট্রাগল জার্নি, আমার এই সময়টা, এখন আস্তে আস্তে ওনারা অনেকটাই সাপোর্টিভ হচ্ছেন। আর যাদের জার্নি আরো বেশি, তারা হয়তো আরো কিছু অভিজ্ঞতা, তাদের অনেক অভিজ্ঞতা আছে। নানান ধরনের। জানতে চাই যে আমি তো নতুন, ওনাদের কাছ থেকে অনেক কিছু জানি। ওনারা আমাদেরকে সাপোর্ট করেন, ওনারা আমাদের কাউন্সিলিং করেন। এটা আমাদের জন্য অনেক বড়। আমি সত্যি আমাদের স্কুলের প্রতি আমি কৃতজ্ঞ। আপনার কাছে হুমায়রা, আমার প্রশ্ন এটাই যে আপনারা তো শিশুদের একটা থেরাপি দেন, শিশুদেরকে কাউন্সিলিং করেন, মায়েদের কাউন্সিলিংটা করেন কিনা বা ভাবেন কিনা? যে আপনার কথা শুনেই আমি আসলে চিন্তা করছিলাম যে এই কথাটা আমি অবশ্যই শেয়ার করব। সেই কথাটা হচ্ছে আমাদের ফেইথ বাংলাদেশে আমরা প্রতি মাসে প্যারেন্টসদের একটা গ্রুপ আছেন, প্যারেন্টসরা ওই একটা সেশন অ্যারেঞ্জ করেন, প্যারেন্টস নলেজ শেয়ারিং সেশন। সেই নলেজ শেয়ারিং কি প্যারেন্টসরা আসেন না শুধু মায়েরা আসেন? প্যারেন্টস বেশিরভাগ ক্ষেত্রে 98% মা আসেন এবং 2% বাবা আসেন। এটা কেন? মানে এটাই তো মানে আমাদের সমাজের চোখ বলতে আমরা যা বুঝি আর কি। কেন বাবারা আসেন না? কেন শুধু মায়েদেরকেই এই ভারটা নিতে হয়? কি মনে হয় নিতে হয়? ব্যাপারটা আসলে এখনো আমাদের অ্যাওয়ারনেসটা এখনো সেইভাবে কিন্তু গড়ে ওঠেনি, কারণ এখনো অটিজম কন্ডিশনটার সাথেই সবাই পরিচিত হয়নি। কিন্তু বাই বর্ন হোক, যেহেতু মার মাধ্যমে একটা সন্তানের জন্ম, মায়ের সাথে বাচ্চার আসলে অ্যাটাচমেন্টটা সবচেয়ে বেশি থাকে বাবার চেয়ে। সো এটা একটা কারণ হতে পারে যে দেখা যায় মাই ওটার ব্যাপারে অনেক বেশি কনসার্ন হচ্ছেন। আমি এই বিষয়টা আরেকটু বিস্তারিত আপনার কাছে জানবো, কিন্তু আমার হাতে আবারও একটা বিরতির সময় পৌঁছে গেছে, সময় নেই। আমি বিরতি থেকে ফিরে আপনার কাছে আবার ফিরবো পুরো প্রশ্নের উত্তরটা শোনার জন্য। দর্শক, আজ কথা বলছি অটিজম বৈশিষ্ট্যের সন্তানের মায়েদের যুদ্ধ নিয়ে। আমার সাথে একজন অটিজম বৈশিষ্ট্যের শিশুর মা আছেন এবং আছেন একজন অটিস্টিক শিশুদের থেরাপিস্ট, হুমায়রা উম্মে শায়লা। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আবার স্বাগত। পক্ষে কথা বলছি আজ অটিজম বৈশিষ্ট্যের সন্তানের মায়ের যুদ্ধ। স্টুডিওতে একজন অটিজম বৈশিষ্ট্যের শিশুর মা নিশাত রেজওয়ানা খান আমার সাথে আছেন এবং আছেন ফেইথ বাংলাদেশের অটিস্টিক শিশুদের থেরাপিস্ট হুমায়রা উম্মে সালমা। হুমায়রা, আপনার কাছে যে প্রশ্নটি করেছিলাম যে সেটি শেষ করতে পারেননি আপনি, যে প্যারেন্টসদের মধ্যে কেন শুধু আমরা বলছি, আপনি বলছেন প্যারেন্টস কিন্তু আসছেন শুধু মায়েরা, এই বিষয়টি আপনি শেষ করতে পারেননি। এই প্রশ্নটা আগে যেই বিষয়ে ছিলাম যে আসলে প্যারেন্টস নলেজ শেয়ারিং সেশন, মা বেশি আসছেন, কিন্তু এখন বাবাও আসছেন, যে 2 ভাগ বললাম। পাশাপাশি আমি আরো একটি ইনফরমেশন দিতে চাই, দাদা দাদি নানা নানিও আসছেন আগের চেয়ে। আমাদের সেশনেই কিছু দাদা দাদি নানা নিয়ে আসেন। বাবা হয়তো চাকরিতে ব্যস্ত, মা মারা গেছে, কিন্তু দাদা দাদি এতটাই সাপোর্ট দিচ্ছে, মানে একটা বাবা মাও হয়তো এভাবে কাজ করে না বাচ্চার জন্য। মানে ওনাদের দেখলে আমাদের কাজের ইন্টারেস্ট আরো বেশি বেড়ে যায়, যে হ্যাঁ আমাদের আরো কিছু করতে হবে বাচ্চাদের জন্য। তো এই এক্সাম্পলটা এই জন্যই দিলাম যে আসলে সবারই অ্যাওয়ারনেস বাড়ছে। তো আমরা ওই প্রোগ্রামের মাধ্যমে আমরা যেটা করি যে একজন প্যারেন্টস ওই সেশনগুলো নেন এবং অন্য প্যারেন্টসরা তার দ্বারা ইনফ্লুয়েন্স হন, যে হয়তো যারা অনেক দিন ধরে যাদের জার্নি এই পথে, তারা তাদের এক্সপিরিয়েন্সগুলো জানান, তারা তাদের নলেজগুলো জানান, কেউ হয়তো ট্রেনিং করলো সেগুলো শেয়ার করেন। ইভেন হচ্ছে যে শুধু
টপিক ছাড়াও তারা তাদের মনের দুঃখগুলো শেয়ার করেন, যেটা উনি বলছিলেন যে স্কুলে গেলে ওনারা হাসতে শিখেন, ওনারা হালকা হন অনেক। তো এই জায়গাটাতে তারা অনেক বেশি আরো ফ্লোর পাচ্ছে তাদের ভালো লাগাগুলো, খারাপ লাগাগুলো, তাদের নলেজগুলো জানানোর জন্য। পাশাপাশি আরেকটা জিনিস যেটা বলছিলেন, বাবা তো পারছে না, হয়তো বাবা জব করছে সেই জন্য সময় দিতে পারছেন না, বিজনেস করছেন বা কোনো না কোনো কাজে থাকার কারণে পারছে না। সেই ক্ষেত্রে আমরা যেটা করছি, আমাদের ফেসবুক লাইভ একটা প্রোগ্রাম করি। সেই প্রোগ্রামে আমাদের এক একজন কনসালটেন্ট আসেন, যে কোনো প্রফেশনাল ডক্টর, থেরাপিস্ট, সাইকোলজিস্ট, যে কোনো প্রফেশনাল ওনারা আসেন এবং আসার পাশাপাশি ওনারা ওনাদের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেন। সো যেহেতু ওটা আমরা একটা নির্দিষ্ট সময়ে করছি, বাবারা চাইলেই কিন্তু ওখানে প্রশ্ন করতে পারছেন, ওখানে ওনারা ওনাদের নলেজ যুক্ত হতে পারছেন। সো এই ক্ষেত্রে এটা বাবা মা পরিবার সবার জন্য কিন্তু হেল্প করছে। পাশাপাশি আমরা প্রতি বছর আমাদের ট্রেনিং প্রোগ্রাম করছি। ট্রেনিং প্রোগ্রামে বিভিন্ন দেশের বাইরে থেকে ইন্টারন্যাশনাল ট্রেনিংয়ে ট্রেনাররা আসছেন এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে ট্রেনিং নিচ্ছেন। নেয়ার পাশাপাশি তখন কিন্তু বাবা মা যে কেউই, পরিবারের যে কেউই কিন্তু ওই ট্রেনিংয়ে থাকছেন এবং হচ্ছে ওনারা ওনাদের নলেজগুলো বাড়াতে পারছেন, পাশাপাশি বাচ্চার জন্য কিন্তু আরো ভালোভাবে কাজ করতে পারছেন। নিশাত, এই যুদ্ধটা প্রতিদিন আপনাকে করতে হয়, মানে এবং এটা সারা জীবনের যুদ্ধ। এমন না যে কোনো একটা দিন এই যুদ্ধটা, বা এটা কোনো এমন কোনো অসুখ না যে অসুখটা একটা নির্দিষ্ট সময় পরে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, তা না। তার জন্য যে মানসিক দৃঢ়তা দরকার, মানে এরকম একটা যুদ্ধ করার জন্য, আপনি কি কখনো ফিল করেন যে, আপনি স্কুলের কথা বললেন যে স্কুলে এসে আমরা হাসতে শিখেছি বা স্কুল আমাদের শেয়ারিং এর একটা জায়গা, আবার বলছেন যে হ্যাঁ পরিবার অনেক সময় সহায়তা করে, আর কোনো সমর্থন রাষ্ট্রীয় সামাজিক? আমরা এখন জানি যে আমাদের প্রধানমন্ত্রী খুবই সিরিয়াসলি বিষয়টা নিয়েছেন বলেই কিন্তু আসলে আমরা এই অটিজম সম্পর্কে জানতে পারছি, মানে যতখানি না আগে জানতাম আর কি। আর কি কি সাপোর্ট চান আসলে আপনারা? আসলে আমার বাচ্চাটা যে স্কুলে আছে, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন কল্যাণী ইনক্লুসিভ স্কুল, আমাদের স্কুলের যারা এখানে যারা স্পেশালিস্ট যারা আছেন, ওনারা অনেক বছরের অভিজ্ঞতা ওনাদের, এবং তাদেরকে আমার কাছে মনে হয় তারা একজন জলজান্ত ইনস্টিটিউট এক একজন। আমাদের এখান থেকে বিএসএড স্পেশাল এডুকেশন, ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশনের উপর ট্রেনিং করানো হয় এখান থেকে। আমাদের মনিরা ইয়াসমিন প্রিন্সিপাল ম্যাডাম, এখানে এত মানে বড় বড় মানুষ এখানে আছেন, কিন্তু এটা না পরিচিতি আমাদের নাই, অনেকেই জানেন না। আমাদের এখানে 550 বাচ্চা, এবং তার ভিতরে 450 হচ্ছে ডিসেবল বাচ্চা, এবং 185টা বাচ্চা হচ্ছে অটিস্টিক। আমাদের 22 জন টিচার, আমাদের কিন্তু সরকারের সেরকম অনুদান নাই। সরকার যদি আমাদের দিকে এখানে একটু যদি নজর দেন, আমরা অনেক সাপোর্ট পাবো। কারণ আমাদের এখানে উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং দুস্থ পরিবারের অনেকে আসেন আমাদের এখানে, যেহেতু অন্য 8-10টা স্কুলের থেকে এখানে বেতনটা অনেক কম আর খুবই এক্সপেন্সিভ। আমাদের বাচ্চাদের ট্রিটমেন্টটা না অনেক এক্সপেন্সিভ, আমাদের থেরাপি দিতে হয়, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, 40 to 45 মিনিটস থেরাপিটা আমাদের দিতে হয়, এবং 500 বা 600 টাকা করে আমাদেরকে এখানে পে করতে হয়। এটা যে উচ্চবিত্ত তার পক্ষে সম্ভব হচ্ছে। সপ্তাহে কয়দিন? এটা হচ্ছে বাচ্চার অবস্থার উপরে নির্ভর করে। যাদের অবস্থা যে একদম বেশি ভেতরে থাকে তার হয়তো প্রতিদিন দিতে হচ্ছে, আর যে বাচ্চাদের লেভেলটা ভালো তাদের হয়তো সপ্তাহে 2বার 1বার এরকম দিলে হয়ে যায়। কিন্তু যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা একদমই দুস্থ, এদের এইসব ফ্যামিলিতেও কিন্তু আছে স্পেশাল বাচ্চা, ওদের জন্য কিন্তু আমাদের স্কুলটা অনেক সাপোর্টিভ। এখন স্কুলে যদি মানে আমরা অনুদান পাই সরকার থেকে, আমরা অনেক ভালো সার্ভিস দিতে পারবো। তার মানে একদম মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারেই যেখানে এতটা কষ্টকর একটা ব্যাপার, সেখানে যখন একটা একেবারে নিম্নবিত্ত পরিবারে যদি এরকম একটা বাচ্চা থাকে, তার না জানি কি খুবই ভয়ঙ্কর ব্যাপার হয়। কারণ আমাদের অনেক বাচ্চারা অনেক হাইপার, কিন্তু এই বাচ্চাকে যখন আমি থেরাপি দিব, থেরাপির ভেতরে মাধ্যমে কিন্তু হাইপারনেসটা আমরা কমিয়ে আনতে পারবো। তো যে উচ্চবিত্ত তার পক্ষে সম্ভব হচ্ছে একটা সেশনে। একদমই শেষ পর্যায়ে চলে এসেছে, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে আপনি কি মনে করেন যে সব মায়েদের আসলে যারা এরকম স্পেশাল চাইল্ডের মা, তাদের এই যুদ্ধটা করার জন্য কি ধরনের মনোবল আসলে থাকা দরকার? বা আপনি নিজেই বলছেন যে আপনি অনেকে কাউন্সিলিং করেন। একদম, আমি যেটা বলছি যে আমার চান্দা মেহজাবিন একটা প্রোগ্রাম আছে, হাত বাড়ালে বন্ধু,
ওনার ওই প্রোগ্রামটা দেখে অনেকভাবে কিন্তু আমি মোটিভেট হচ্ছি। উনি বলেন যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন রকম সমস্যা দিয়ে পরীক্ষা করেন, কাঁদতে হলে ওনার কাছে কাঁদবো। আমি যদি আপনার কাছে কাঁদি, আপনি আমার কাছে মানে একটা সমবেদনা দেবেন বা সহানুভূতি দেখাবেন, সহযোগিতাটা কিন্তু ওরকম পাবো না আমি, কারণ আপনি সে বুঝতে পারছেন না সমস্যাটা। তো আমাদের নিজেদের ভেতরে আল্লাহর কাছে কাঁদবো এবং নিজেদের ভেতরে শক্তি রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। আমার নর্মাল বাচ্চা 2 বারে শিখছে, হয়তো 2 বার বা 3 বার দেখাচ্ছি শিখছে, কিন্তু আমাদের বাচ্চাকে 200 বার, 2000 বার, 20,000 বার হলো মানে হয়তো লাগতে পারে, সেই ধৈর্যটা রাখতে হবে। হুমায়রা, একদমই শেষ মানে 1 মিনিট সময় আছে আমার কাছে। আপনার যে প্রশ্ন, যে সুস্থ হওয়ার সম্ভাবনাটুকু কতটুকু থাকে, কাদের থাকে, কিরকম থাকে, কতদিনে সুস্থ হতে পারে, এরকম কোনো ব্যাপার আছে কিনা? যে আচ্ছা, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি। সুস্থ হওয়ার রেট বলবো না আমি আসলে। গত ডিসেম্বরে আমাদের একটা ট্রেনিং ছিল, সেখানে একজন ট্রেনার এসেছিলেন, স্টিফেন শোর। সো উনি অ্যাডেলফি ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে আছেন। ওনার কিন্তু অটিজম। সো উনি ওনার এই পথ কিন্তু পাড়ি দিয়ে এসেছেন এখানে। অবশ্যই ওনার সে সাপোর্ট ছিল, ওনার সে অবস্থান ছিল, পরিবার, সমাজ, সব দিক থেকে উনি সাপোর্ট পেয়েছিলেন। তো কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে বাচ্চার কোন সময়টায় আসলে ডিটেক্ট করা হচ্ছে তার অটিজম আছে, তার সিভিয়ারিটি কেমন, এবং হচ্ছে সব কিছু মিলিয়ে তার সঠিক সময়ে সঠিক যদি চিকিৎসা পড়ে, বাচ্চাদের রিকভারি অনেক ভালো হয়, অনেক ভালো। এবং আমাদের এক্সপিরিয়েন্সে আমরা প্রতিদিন কাজ করছি, প্রতিদিন অনেক বাচ্চা দেখছি, তাদেরকে দেখছি যে ডে বাই ডে তারা কতটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করে যাচ্ছে। এবং একই সাথে আমি আরো এক শেষ প্রশ্নটা আবারও করতে চাই, যে মায়েদের সাথে অন্যদেরও, পরিবারের অন্যদেরও আসলে তারা যদি মানে এই চাপটা আরেকটু নেয়, তাহলে তো মায়েরা একটু অনেক রিলিফ হয়। আপনারা চান কিনা যে হ্যাঁ একই সাথে মায়েদের সঙ্গে অন্যরাও আসুক? অবশ্যই আমরা চাই যে বাবা, মা এবং পরিবারের যে কেউ, প্রত্যেকটা মানুষের, কারণ আসলে একজন দিয়ে হবে না, পুরো পরিবারের সাপোর্ট লাগবে, পুরো সমাজের সাপোর্ট লাগবে। সবার মাধ্যমে কিন্তু একটা সুন্দর সমাজ হবে এবং ওরা একটা শক্তিতে পরিণত হবে। অনেক ধন্যবাদ। সহানুভূতিটা আমাদের জন্য খুব চলার পথে বাধা সৃষ্টি করে, কারণ আমরা নিজেরাই তো কেন আমাদের বাচ্চাটা এরকম হলো, তার মধ্যে কেউ যদি বলে তো আমার বাচ্চাটা কেন এরকম হলো, হয়তো তারা সান্ত্বনাই দিচ্ছে আমাদের, কিন্তু নিতে পারছি না, কিন্তু বুঝতে সাপোর্ট দেওয়া পেরেছি। উচিত। অনেক ধন্যবাদ। মানে সহানুভূতি নয়, উহাহা করার থেকে সহযোগিতা সেটা জরুরি, মানসিক সহযোগিতা। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। নিশ্চয়ই এই লড়াইয়ে আমরা সবাই মিলে জিতবো। ধন্যবাদ দুজনকে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের অন্য পক্ষে। আগামীকাল শনিবার সকাল 10:15টায় অন্য কোনো বিষয় নিয়ে ফিরবো। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।